নমস্কার। ঠিক দুদিন আগে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে উত্তরবঙ্গ বা সিকিমে যারা এই মুহূর্তে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন বা পুজোর সময় বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য সেই ট্রিপটা কতটা সম্ভবপর হবে বা কতটা সেফ হবে, ঠিক কোথায় কোথায় ধস নেমেছে, কোথায় কতটা বৃষ্টি হয়েছে, এবং গেলে কোন রাস্তা আপনারা বন্ধ পাবেন, এবং যদি রাস্তা বন্ধ পান তাহলে তার বদলে আপনারা কোন রাস্তা দিয়ে যেতে পারেন। তো সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন, আপনাদের কথা শেয়ার করেছেন, আপনাদের দুশ্চিন্তার কথা বলেছেন, এবং আপনাদেরকে সেই ভিডিওতেই যেরকম কথাও দিয়েছিলাম যে আপনাদেরকে আরো আপডেট নিয়ে আরো ভিডিও তৈরি করব, লাগাতার তৈরি করে যাব যতদিন অবধি না এই যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ চলছে উত্তরবঙ্গ সিকিম জুড়ে, এবং তার জন্য পর্যটকদের যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, যতক্ষণ না সেগুলো মোটামুটি একটা জায়গায় বন্ধ হচ্ছে ততক্ষণ অবধি ভিডিও বানিয়ে যাব। আজকে চলে এলাম আবার এই আপডেটেড ভিডিও নিয়ে। এর মধ্যে কিন্তু পরিস্থিতি কিছুটা আরো বদলে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আরেকটু ভয়াবহ হয়েছে। কি হয়েছে আসছি, কিন্তু তার আগে বলি যে আগের ভিডিওতে আপনাদেরকে ঠিক কি বলেছিলাম টুক করে একটু বলে দিই। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 28 মাইল মানে NH10 ধরে শিলিগুড়ি থেকে যে রাস্তা কালিম্পং বা দার্জিলিং এর দিকে যাচ্ছে, মানে তিস্তা ব্রিজের দিকে যাচ্ছে, তিস্তা বাজারের দিকে যাচ্ছে, সেখানে 28 মাইলে ধস নেমেছে, এবং তার জন্য আপনার কালিম্পং যাওয়া সোজা পথে হবে না, আপনাকে গরুবাথান লাভা ঘুরে কালিম্পং যেতে হবে। সেই ভিডিওতে আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে আপনার সোজা পথে গ্যাংটক যাওয়াও হবে না, সেক্ষেত্রেও আপনাকে গরুবাথান লাভা ঋষিখোলা হয়ে গ্যাংটক পৌঁছতে হবে, এবং আপনি যদি পেলিং রাবাংলা ইত্যাদি যেতে চান না, সেটাও কিন্তু সোজা পথে হবে না। এবারে আপনারা যারা ডিটেল রোড আইডিয়াটা চাইছেন, বা আপনাদের এখন মনে হচ্ছে যে একটু যদি ডিটেলে বলতো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলে গিয়ে একটু আগের ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন সেখানে অনেক ডিটেলে বলা ছিল। আজকের নতুন আপডেটগুলো তাহলে এবারে আপনাদের সাথে এক এক করে শেয়ার করি। দেখুন, 28 মাইলে ধস রয়েছে, এবং সেই রাস্তা কিন্তু এখন অব্দি ক্লিয়ার হয়নি। আমার সাথে আজকেও বেশ কয়েকজন হোটেল ওনারের কথা হয়েছে যারা সিকিমের দিকে, তাদের থেকে আমি কনফার্ম করেছি। আমার চ্যানেলে আমি না কনফার্ম করে কোনো রকম খবর দিই না। তার কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি ভ্লগার অনেক পরে হয়েছি, আমি আসলে একজন বেড়াতে যেতে ভালোবাসা মানুষ, এবং আমি খুব ভালো বুঝি যে বেড়াতে যাওয়া একটা ইমোশন হয়, ওটা শুধু টাকা দিয়ে মাপা যায় না, বা শুধু হোটেলের কত দাম, দামি হোটেলে থাকলেই যে আমি বেড়াতে যেতে বেশি ভালোবাসি, কম দামি হোটেলে থাকলে আমি বেড়াতে যেতে কম ভালোবাসি, ব্যাপারটা ঠিক ওরকম নয়। অনেক মানুষ আছেন যারা বছরে 10 বার বেড়াতে যান, আবার অনেক মানুষ আছেন যারা 3-4 বছরে একবার বেড়াতে যান। তার কারণ হয় সময়ের অভাব অথবা সামর্থ্য, কিন্তু ওই দুটো মানুষই কিন্তু একই রকম ভাবে প্রকৃতি প্রেমী এবং প্রকৃত অর্থে ভ্রমণ প্রিয় বাঙালি। 28 মাইলের ধসটা এখন অবধি রয়েছে, তার মানে কি দাঁড়ালো, তিস্তা বাজার অবধি আপনার এখনো পৌঁছানো হচ্ছে না। কিন্তু এর সাথে সাথে আরেকটা ধস বেড়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে সিকিমের মেল্লিতে নতুন করে আবার ধস নেমে গেছে। তাই জন্য আগে মেল্লির পাড়ের রাস্তাটা যেটা খোলা ছিল NH10 এর ওপরে, সেই রাস্তাটাও কিন্তু আপাতত বন্ধ। হ্যাঁ, সেই রাস্তাটা আপাতত বন্ধ। বৃষ্টি লাগাতারে চলছে উত্তরবঙ্গে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট এবং সিকিমের সিংতাম জেলা ম্যাসিভলি বৃষ্টির কবলে পড়ে রয়েছে, এবং তাই জন্য বৃষ্টি নাগাড়ে চলছে, এবং বৃষ্টি চলছে বলে ধসও চলছে। যদিও শুধু বৃষ্টিকে দায়ী করে যদি আমরা বলি যে ধসের কারণ হচ্ছে শুধুই বৃষ্টি, তাহলে বোধহয় একটু মিথ্যে কথা বলা হয়ে যাবে। আমি এক্ষেত্রে একটা কমেন্ট পড়ব। স্নিগ্ধময় বলে আমার একজন ভিউয়ার, তিনি একটা কমেন্ট লিখেছেন। তিনি কমেন্টে লিখেছেন, দাদা প্রকৃতি সুদে আসলে ফেরত দিচ্ছে। হ্যাঁ, প্রকৃতি এবারে সুদে আসলে ফেরত দিচ্ছে। অনেক অত্যাচার হয়ে গেছে প্রকৃতির ওপরে। ডেভেলপমেন্টের নাম করে ইয়াং ফোল্ড মাউন্টেনকে কেটে 3 লেন 4 লেন হাইওয়ে অনেক কিছু হয়ে গেছে। পাহাড়কে না বুঝে, কম বুঝে আমরা পাহাড়ের ভেতর দিয়ে টানেল কেটে কেটে আমরা অনেক রেল লাইন বানানোর চেষ্টা করে নিয়েছি। এবারে ভাবুন, ভেতর থেকে যখন টানেলিং হচ্ছে, ডায়নামাইট ব্লাস্টিং করে হচ্ছে আর ড্রিলিং করে হচ্ছে, এই বাইরের দিকে যে পাথর, সেই পাথরগুলো হয়ে গেছে লুজ, তার ভেতরে ক্র্যাকস ডেভেলপ করেছে। এই ক্র্যাকসে যখন জল জমছে,
তখন আস্তে আস্তে ওই জলটা যত বাড়ছে তত পাথরে চাপ পড়ছে, পাথর ওপর থেকে নেমে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ, এখানে অনেকে এক্ষুনি কমেন্ট করতে পারেন যে তাহলে কি ডেভেলপমেন্ট হবে না, তাহলে কি এই হবে না, আপনি কি সব বেশি জানেন? একটা কলেজে পড়াই, পেশাগতভাবে ব্লগিং করি না, ব্লগিংটা প্যাশন থেকে করি। হ্যাঁ, আপনি যে এই কথাটার বিরোধিতা করছেন আপনার থেকে একটু হলে বেশি বুঝি এই ব্যাপারটা। তার কারণ আমি পাহাড়ে শুধু বেড়াতে যাই না, আমি পাহাড় ভালোবাসি বলাটা ছেড়ে দিন, ওই ইয়েতে যাচ্ছি না। পাহাড়ে শুধু বেড়াতে গেলে হয় না, পাহাড়কে চিনতে লাগে, পাহাড়কে বুঝতে লাগে, ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলি, এই আপনারা জানেন যে তিস্তা নদী মাঝে মাঝেই এখন দুকুল প্লাবিয়ে প্লাবন করে পুরো জল উঠে যাচ্ছে। কেন হয় জানেন? যত জায়গায় ধস নামে আমাদের দেশে, ধসের যে পাথর হয় সেই পাথরের নিয়ম আছে, সেই পাথরকে লরিতে তোলা হবে, ভাঙা হবে প্রথমে ছোট ছোট টুকরো, ভেঙে লরিতে তুলে তাকে অন্য ডিসপোজেবল গ্রাউন্ডে নিয়ে গিয়ে ডিসপোজাল করা হবে। কিন্তু আমাদের দেশে কি করা হয়, ওই ওপর থেকে এক্সক্যাভেটার ওটাকে ঠেলে দিল, নিয়ে নিচে নদীতে ফেলে দেয়। এবারে নদীতে আপনি যত ওই পাথর ফেলছেন, নদীর তো স্তর বাড়ছে। নাম্বার 2, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে যখন আপার কোর্সে নদী থাকে তখন খরস্রোতা হয়, তাই জন্য সে পাথর টাথর সবকিছুকে বইয়ে ভাসিয়ে নিয়ে চলে। এখন এত এত ড্যাম আছে, আপনারা যারা কয়েকদিনের মধ্যে শিলিগুড়ি থেকে তিস্তা বাজার অব্দি গেছেন তারা দেখেছেন যে তিস্তা নদীর জলও কিরকম যেন লেকের জলের মতো স্থির। তার কারণ কি? তিস্তা ড্যাম প্রজেক্ট 1 প্রজেক্ট 2 চেক করা হচ্ছে, জল থাকছে কিন্তু জলে কোনো ফ্লো নেই, তাই জন্য পাথর ভাসিয়ে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, তাই জন্য সেখানে সিলটেশন তৈরি হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যখন জলের ভলিউম বাড়ছে তখন ড্যামগুলো খুলে দিচ্ছে, দুদিকে ছাপিয়ে যাচ্ছে। কেন? তার ন্যাচারাল ডেপথ নেই। আমি এটা বললাম এই জন্য যে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে কারণটাও বলবো একসাথে। এবারে আসি যে মেইনলি বন্ধ হয়ে গেল, 28 মাইল বন্ধ হয়ে গেল, তাহলে আপনারা কি করবেন? আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট আপডেট দিই, ভীষণ ইম্পর্টেন্ট। আজকে সান্ডাকফুতে যে গাড়ি চলে, মানেভঞ্জন থেকে সান্ডাকফু যে গাড়ি চলে, সেই গাড়ির যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন আজকে রীতিমতো একটা প্রেস রিলিজ করে তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে গাড়ি যাবে শুধু মানেভঞ্জন অব্দি, মানেভঞ্জন থেকে আগে না গাড়ি নিয়ে কাউকে যেতে দেওয়া হবে, না ট্রেকিং করতে দেওয়া হবে। সান্ডাকফুতে আপাতত দুটোই বন্ধ, তার কারণ সেখানেও ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, সেটাও দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত। তার মানে যারা সান্ডাকফু, ফালুট এই জায়গাগুলোর প্ল্যান করছেন, প্লিজ আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে এই মুহূর্তে। ওখানে নোটিশে লেখা আছে টিল ফার্দার নোটিস দ্য রোডস উইল বি ক্লোজড। এবং যদি কেউ এটাও ভাবেন যে আমি হাইকিং করে চলে যাবো, হেঁটে চলে যাব, না না না, ওটাও হচ্ছে না। ওখানে ক্লিয়ারলি লেখা আছে হাইকিংও হবে না, তাহলে সেই পার্ট বন্ধ। এবারে ধোত্রের রাস্তা খোলা কিনা, পালমাজুয়া ধোত্রে রিম্বি খোলা কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আজকে যোগাযোগ হয়নি, কিন্তু চিন্তা নেই, 1 থেকে 2 দিনের মধ্যে সেইটাও জেনে আপনাদেরকে প্রপার ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করে দেবো। তাহলে দাঁড়ালো কি, মানেভঞ্জন অব্দি গিয়ে আপনি কিন্তু আর এগোচ্ছেন না। এবারে ফিরি সিকিমের দিকে। দেখুন, আমাকে বেশ কিছু মানুষ বেশ কিছু প্রশ্ন করেছেন, আমি তাদের পরপর এক এক করে উত্তরগুলো দিয়ে দিই। আমাকে ফানি জিডি বলে একজন লিখেছেন, দাদা খুব ভালো লাগলো আপনার হাম্বলনেস দেখে, সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। নিয়ে উনি প্রশ্ন করেছেন আমাকে যে পেলিং টেলিং ইত্যাদি কি যাওয়া যেতে পারে, গ্যাংটক পেলিং। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, গ্যাংটক পেলিং যেতে পারেন, কিন্তু গ্যাংটক যেতে গেলে আপনাকে গরুবাথান থেকে লাভা, লাভা থেকে ঋষিখোলা, ঋষিখোলা থেকে গ্যাংটক, মানে যে গ্যাংটক 4.5-5 ঘন্টা, সে গ্যাংটক লাগবে 9 ঘন্টা। হ্যাঁ, 9 ঘন্টা লাগবে, আপনাকে আমি বলছি। এবং এই ক্ষেত্রে আরেকজন আমাকে প্রশ্ন করেছেন অরিন্দম বিশ্বাস, পেডং মানে লোয়ার পেডং থেকে ঋষিখোলার রাস্তা কেমন জানালে খুব উপকার হবে। আমি শেষ যা জানি, একটা সময় ছিল যে পেডং থেকে ঋষিখোলার রাস্তাটা খুব খারাপ ছিল, কিন্তু আগের বছর NH10 বারবার ধস নেওয়ার ফলে, বা এই বছরেও বেশ কয়েকবার এই ধসের কাণ্ড ঘটার পরে ওই রাস্তাটা তুলনায় একটু ইমপ্রুভ করা হয়েছে। হ্যাঁ, দেখুন, এই সমস্ত রাস্তাগুলো তো মেন রোড ছিল না, এর যে রাস্তা তৈরির পেছনে তো একটা ইঞ্জিনিয়ারিং থাকে, এর যে ইঞ্জিনিয়ারিংটা, তাতে খুব হেভি ভেহিক্যাল বা প্রচুর ভেহিক্যাল মুভমেন্ট হলে রাস্তার অবস্থা খারাপ হয়।
এবং বৃষ্টি হচ্ছে মানে অ্যাসফল্টের তার সবচেয়ে বড় শত্রু, মানে পিচ যেটাকে আমরা বলি। তাহলে বৃষ্টি হচ্ছে, প্রচুর গাড়ি মুভমেন্ট হচ্ছে, রাস্তার কন্ডিশন একটু খারাপ, কিছু কিছু জায়গায় পাবেন, কম বেশি চলে যাবে। এবারে আসি একদম অন্যরকম প্রশ্ন। mathstudio.com সে লিখছেন অক্টোবরের 3rd উইকে 0 পয়েন্টে বরফ পাবো। আর দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, অক্টোবরের 3rd উইক 4th উইক এরকম ভাবে বলা খুব মুশকিল। আপনার ভাগ্য যদি ভালো থাকে নিশ্চয়ই পাবেন, না হলেও জায়গাটা ভালো লাগবে, এনজয় করতে পারবেন। এবারে 0 পয়েন্টের যাওয়ার আগে প্লিজ একটু চোখ রাখবেন, তার কারণ হচ্ছে যে নিচের দিকে ধসের খবরগুলো আসছে, ওপর দিকে কি অবস্থা 0 পয়েন্টের দিকে। নর্থ সিকিম নিয়ে আমার একটা চিন্তা আছে, তার কারণ নর্থ সিকিম আগের বছর আপনারা জানেন কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। প্লিজ আমি আপনাকে আবারও বলছি, হোমস্টে ওনাররা রেগে যেতে পারেন, হোটেল ওনাররা রেগে যেতে পারেন, ট্যুর অপারেটররাও রেগে যেতে পারেন। প্লিজ একটু পরিস্থিতিটা জেনে ইনফর্মড হয়ে তারপরে যাবেন, না হলে ওই আগের বছরের অত পর্যটকের মতন হবে। আগের বছরে কিন্তু আইএমডি থেকে কিন্তু সতর্কতা ছিল যে ওখানে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে, রাস্তায় ধস নামতে পারে, কিন্তু আপনাদের তো ওই জাতীয় রিপোর্ট ভালো লাগে না। আপনারা ফোন করেছেন নিজের ট্যুর অপারেটরকে, হোটেল ওনারকে, তাকে ফোন করে বলেছেন আচ্ছা আমি কি যেতে পারি, সে আপনাকে বলেছে নিশ্চিন্তে আসুন। আপনারা গেছেন, গিয়ে বহু মানুষ আটকে পড়েছিল, মাঝখান থেকে জ্বালা কাদের হয়ে জানেন তো, ইন্ডিয়ান আর্মির বেচারাদেরকে হেলিকপ্টারে করে ইভাকুয়েট করতে হয়। এটা তাদের অনেক কাজ আছে, মানে প্রকৃতির হঠাৎ করে কিছু হলো, কেদারনাথে যেরকম হয়েছিল তাতে কারোর হাত নেই, কিন্তু একটু জেনে যাবেন। এবারে আমার কথা শুনে আপনাদের অনেকের রাগ হতে পারে, মনে হতে পারে যে আমি এরকম ভাবে কেন কথা বলছি। আমি আপনার কাছে সঠিক তথ্যটা তুলে ধরছি, এবং এটা সত্যি যা বলছি আমি চ্যালেঞ্জ করছি যে যদি কেউ আমার কথা বলাটাতে খারাপ লাগতে পারে, কেন আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে, কেন আমার আজকে মাইকটা নেই, আমার শরীরটাও ভালো নেই, হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু যা বলছি বিশ্বাস করুন আপনার পরিবারের ভালোর জন্য বলছি। আমার না হোটেল আছে, না আমি ট্যুর অপারেটর, না আমি ট্রাভেল এজেন্ট, না আমি খুব বড় পপুলার ব্লগার যাদেরকে আপনারা দেখে অভ্যস্ত। এবারে আসি হচ্ছে হৈমন্তী মন্ডল, দাদা কাল শিলিগুড়ির টিকিট কাটা আছে, গ্যাংটক হয়ে পেলিং ট্যুর আছে, কি করব? আবার বললাম, একটু আগে উত্তর দিয়েছি যে যেতে পারেন, যান, কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। শিলিগুড়ি থেকে এই গ্যাংটক থেকে পেলিং এর রাস্তায় কিছু সেরকম হয়েছে বলে খবর নেই, তাই সেখানে খুব একটা অসুবিধা কিছু হবে না। যদিও পেলিং এর রাস্তাতেও ধস নামে, এবং পেলিং এর একটা রোড ট্রিপের ভিডিও আছে, আমি যখন নিজে গাড়ি চালিয়ে, তো আমি তো নর্থ বেঙ্গল নিজে গাড়ি চালিয়েই ঘুরি, বুঝতে পারবেন রাস্তাটা এক এক জায়গায় সরু, এমনিতেই ভাঙাচোরা ছিল। তো আরো প্রশ্নে আসি, সেটা হচ্ছে দাদা এখান দিয়ে আমি 5th অক্টোবর গ্যাংটক যাচ্ছি, একটু গাইড করবেন প্লিজ। প্রশ্নটা করেছেন এসআর গেমিং 7052। আপনি 5th অক্টোবর গ্যাংটক যাচ্ছেন, এখনো 5th অক্টোবরে দেরি আছে। এখনকার স্ট্যাটাস অনুযায়ী আপনাকে ঘুরে ঘুরে যেতে হবে, তবে তার মধ্যে ইউ নেভার নো, রাস্তা যদি খুলে যায় তাহলে আপনার ভাগ্য ভালো। আমি সেটাই চাইবো যে পুজোর আগে সবার এই যে শখ, ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন, হোটেল আলাদের অনেক টাকা লাগানো থাকে, হোমস্টে যারা লিজে নেন তারা অনেক টাকা লাগিয়ে রাখেন। মেন সময়টা তো ব্যবসার, এই দুর্গাপুজো, নভেম্বর, ডিসেম্বর, নিউ ইয়ারের সময়টা, এটাই তো। আমি চাই না যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কেউ সাফার করুক এবং ট্যুরিস্টরাও সাফার করুক। আশা রাখবো যে সব ঠিক হবে। তারপরে একজন লিখেছেন we are planning to go Tinchule on 5/10/24 by Grand I-10 News। তো কি রাস্তা প্রশ্ন করেছেন রাজর্ষি ব্যানার্জি। রাজর্ষি বাবু, তিনচুলে যাওয়ার জন্য আপনি যে রাস্তার কথা এখানে লিখেছেন কমেন্টে, না আপনি NH10 ধরে ওই দিক দিয়ে তিনচুলে উঠতে যাবেন না। আমি আপনাকে বলবো একটু টাইম বেশি লাগলেও আপনি দার্জিলিং এর দিকটা ঘুরে যান। আর এই মুহূর্তে একটা আপডেটও চলে এলো, হ্যাঁ একটা নতুন আপডেটও চলে এলো যে সুখিয়া পোখরি থেকে ঘুমের মাঝখানেও কিন্তু ধস নেমেছে। সুখিয়া পোখরি থেকে ঘুমের মাঝখানে ধস নেমেছে। সুখিয়া পোখরি থেকে ঘুমের মাঝখানে ধস নেওয়া মানে কি, মিরিক হয়ে দার্জিলিং ঢোকার পথও কিন্তু সমস্যা হলো। তাহলে দার্জিলিং যাওয়ার পথ রইল কি, সবচেয়ে সেফ পথ এখন অবধি তাহলে কি রইল,
দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকে আবার বলছি, শুকনা ফরেস্টের রাস্তা ধরে শুকনা হয়ে কার্শিয়ং হয়ে, কার্শিয়ং থেকে পৌঁছে যান ঘুম হয়ে দার্জিলিং। হ্যাঁ, লামাহাটা হয়েও ওই রাস্তা দিয়েও আপনারা যেতে পারবেন না, কেন তিস্তা বাজার যেতে পারবেন না, তাহলে লামাহাটা লোপচু হয়ে ভাবলেন যে চলে যাবেন ঘুম হয়ে দার্জিলিং, না সেটা হবে না। তাহলে একমাত্র উপায়, সবচেয়ে সেফ রাস্তা এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে, আবার বলে দিচ্ছি, শুকনা হয়ে যারা নিজের গাড়ি চালিয়ে যাবেন, শুকনা মারবেন, শুকনা থেকে কার্শিয়ং, কার্শিয়ং থেকে সোজা 40 কিলোমিটারে দার্জিলিং। নেক্সট প্রশ্ন আসি। 2 অক্টোবর সিল্ক রুটের প্ল্যান আছে, যাওয়া যেতে পারে। দেখুন, সিল্ক রুট যাওয়ার ক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে লাভা থেকে আরিতার হয়ে সিল্ক রুট ঢুকতে পারেন, অথবা মানে শিলিগুড়ি, গরুবাথান, লাভা, সেখান থেকে আরিতার হয়ে যেতে পারেন। অনেককে সিলারিগাঁও থেকে সিল্ক রুট করে, আমি ধরে নিচ্ছি সিল্ক রুট বলতে আপনারা জুলুক জালুকের কথা বলছেন। হ্যাঁ, তাহলে করতে পারবেন, অসুবিধা হবে না। ওই রাস্তাতে এখন অব্দি সেরকম কোনো মেজর কোনো খবর নেই, কিন্তু তাই জন্য অ্যাজ অফ টুডে হ্যাঁ পারবেন। আজকে বলতে আজকে হচ্ছে 28 তারিখ, 28শে সেপ্টেম্বর, যখন আমি শুট করছি। এবারে আরেকজন লিখেছেন এস মোডা কাইন্ড, তিস্তা বাজার যদি বন্ধ থাকে তাহলে পেলিং কিভাবে যাব দাদা, আর সুখিয়া হয়ে গেলে রাস্তা। দেখুন, দার্জিলিং থেকে পেলিং এর রাস্তা আছে, দার্জিলিং থেকে জোরবাংলো নেবে, জোরবাংলো থেকে পেলিং যাওয়া যায়, কিন্তু দার্জিলিং থেকে জোরবাংলোর রাস্তাটা খুব স্টিপ ডিক্লাইন। যেরকম আপনি জোরবাংলো থেকে যদি দার্জিলিং আসেন, অনেকটা খাড়া উঠতে হবে, এটাতে নামতে হবে। রাস্তাটা তুলনায় সরু। যদি নিজে গাড়ি চালিয়ে যান, তাহলে যদি এক্সপার্ট ড্রাইভার হন নিশ্চিন্তে যান, যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে, পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স। আমি সমতলে অনেক চালিয়েছি, ঠিক আছে, কিন্তু পাহাড় একটু এক এক সময় একটুখানি ডিমান্ডিং হয়ে যায়। আমাদের চ্যানেলে তো বহু রোড ভিডিও আছে, আমি তো গাড়ি নিয়েই পাহাড়ে ঘুরে বেড়াই। ওটাই আমার একমাত্র নেশা, ওটাই আমার প্যাশন। নেশা কথাটা খুব নেগেটিভ, ওটাই আমার প্যাশন বলতে পারেন। কলকাতা থেকে গাড়ি নিয়ে যখনই ছুটি পাই, সুযোগ পাই, চলে যাই, সেই ভিডিও চ্যানেলে দেখতে পান। আর যদি ভাড়ার গাড়িতে যান, আমি আগের দিনও বলেছি, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ওরা বুঝে নেবে। হ্যাঁ, আরেকজন লিখেছেন অর্জুন পাইন, দাদা দার্জিলিং যাওয়ার রাস্তার কি অবস্থা একটু জানাবেন প্লিজ। অর্জুন বাবু, আপনার উত্তর আমি অলরেডি দিয়েছি, একটু আগেই দিলাম, তাই জন্য আমার মনে হয় না ওটা নিয়ে কোনো ডাউট থাকবে। এবার হচ্ছে মৌমনি কুন্ডু, দাদা আমার কাল ট্রেন, পরশু এনজেপি থেকে রোড়াথাং যাওয়ার আছে, আমাকে লাভা হয়ে রোড়াথাং যেতে হবে। আমি আপনাকে, আপনার খুব আর্জেন্ট ছিল, আপনি আশা করি আমি যখন 28 তারিখে এখন শুট করছি, আপনি অলরেডি ট্রেনে উঠে পড়েছেন। উইশ ইউ আ ভেরি হ্যাপি জার্নি। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ জানাবেন যে আপনি উঠেছেন কিনা ট্রেনে। বেড়াতে যাওয়া সবসময় আনন্দের, তাই না? আপনাকে আমি জানিয়ে দিয়েছি অলরেডি যে রোড়াথাং যেতে গেলে আপনাকে লাভা হয়ে যেতে হবে, লাভা দিয়ে রাস্তাটা দিয়ে যেতে পারেন, অথবা আপনাকে আমি আরেকটা রাস্তাও বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি চাইলে শিটং হয়ে, মানে কালীঝোড়া থেকে শিটং, শিটং থেকে বিরিকদারা হয়ে আপনি চাইলে পৌঁছতে পারেন। তো দুটো রাস্তাই আপনার জন্য রইলো, বাকিদের জন্য রইলো। হ্যাঁ, মানে আপনারা চাইলে লাভার জায়গায় কিন্তু আপনারা কালীঝোড়া হয়ে শিটং হয়েও যেতে পারেন। শিটং এর রাস্তাটা খুব স্টিপ। শিটং এর একটা রোড ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে, শিটং যাওয়ার রাস্তা। শিটং এর ওপরে ভিডিও আপনারা দেখেছেন, আমাদের হোমস্টের ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্সটাও দেখিয়েছি। শিটং যাওয়ার রাস্তার ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি। আরেকজন লিখেছেন, দাদা 4 তারিখ সিল্ক রুট প্ল্যান আছে, যাওয়া কি ঠিক হবে? মাধুম বলে আরেকজন লিখেছেন। মাধুম, হ্যাঁ, আমি একটু আগে সিল্ক রুটের ক্ষেত্রে বলেছি যে যেতে পারেন। এই হচ্ছে আপাতত আপডেট। দেখুন, এমন কোনো কথা বলবো না যে আপনারা এক্ষুনি যারা 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ যাচ্ছেন তারা ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিন, না, এক্ষুনি দরকার নেই। তবে হ্যাঁ, চ্যানেলটার দিকে চোখ রাখুন, আমরা রেগুলারের আপডেট দেবো। যেরকম ধরুন 2 দিন আগে যখন ভিডিও করেছি, তখন তো জানতাম না যে মেইলিতে হঠাৎ করে ধস নামছে। তখন তো জানতাম না যে এই আপনার সুখিয়া পুকুরি থেকে ঘুমের মাঝখানে ধস নেমেছে। তখন সেই দিনে দাঁড়িয়েও জানতাম না যে সান্ডাকফু, মানে মানেভঞ্জন থেকে সান্ডাকফুর ইউনিয়নের তরফ থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হবে এবং প্রশাসনের তরফ থেকে ট্রেকারদেরকেও বন্ধ করে দেওয়া হবে। আবার এমন হতে পারে যে আজ থেকে 2 দিন বাদে একটা ভিডিও করলাম, সেখানে হয়তো আপনাদেরকে একটা সুখবর দিলাম যে আরো 2টো রাস্তা চালু হয়ে গেছে, খুলে গেছে। তাহলে চোখ রাখতে হবে। আমি এইটুকুনি আপনাকে বলছি যে আমি যে ইনফরমেশনগুলো দেবো, ইনফরমেশনগুলো জেনুইন হবে।
যদি আপনার সত্যি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো কাজের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। হ্যাঁ, আমি মানছি যে আমি সারাক্ষণ হাসি মুখে ভিডিও তৈরি করতে পারি না, তার মানে হাসি মুখে অল ইজ ওয়েল, অল ইজ নট ওয়েল, তাহলে আমি কি করে অল ইজ ওয়েল বলবো বলুন? বা আমার পক্ষে সবসময় ওই মানে আমি কি বলবো, মানে আমার ওই পপুলার অ্যাটিচিউডটা ঠিক আসে না। আমার ভিডিও ইনফরমেটিভ হয়, আমার ভিডিওতে আপনারা যদি দেখে বিশ্বাস করেন তাহলে এইটুকুনি আপনাকে বলছি, আমার যেগুলো ট্রাভেল ভিডিওস আছে, রোড ট্রিপস আছে, জেনুইন ইনফরমেশন দিই। আমি কোনো হোমস্টেতে গিয়ে নুন খেয়ে গুন গাই না, আমি টাকা নিয়ে ভিডিও বানাই না। যে কোনো হোমস্টেতে গেলাম, গিয়ে বললাম এত সুন্দর চিকেন ঝরে ঝরে পড়ছে, এই জাতীয় জিনিস আমি করতে পারবো না। ওটা আমার খুব লো লাগে, খুব সাবস্ট্যান্ডার্ড লাগে। যারা করেন তারা হয়তো ভালোই করেন, আমি পারি না। তাই আমার কথাতে অ্যারোগেন্স লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন অ্যারোগেন্স নেই। যেটা আছে, হ্যাঁ একটা জেনুইন গর্ব আছে যে হ্যাঁ আমি টাকা নিয়ে ভিডিও বানাই না, যেটা সত্যি সেটা বলি। অকারণে মানে সেই একটা সানসানি কেস আজ তাক মার্কা কিছু করতে পারবো না। আর এই কাজটা আমাদেরকে করতে হবে, আমার মতন যারা ট্রাভেল ব্লগার তাদেরকে করতে হবে। তার কারণ হচ্ছে, ভিডিও শেষে বলি, আগের দিন প্রথমে বলেছিলাম যে নিউজ চ্যানেলের কাজ হচ্ছে এই খবরগুলো প্রকৃতভাবে মানুষের কাছে তুলে ধরা। কিন্তু নিউজ চ্যানেল যদি নিউজ দেয়, তাহলে আজকের দিনে তাহলে আর সে নিউজ চ্যানেল থাকতে পারে না। তাহলে আজকের দিনে নিউজ চ্যানেল থাকতে গেলে আপনাকে নিউজ বাদ দিয়ে বাকি সব দিতে হবে, আপনাকে ভিউজ দিতে হবে। আমার তো চ্যানেলে সাবস্ক্রাইবার দেখছেন, আমার নিউজ থাকবে, ভিউজ থাকুক ছাই না থাকুক। সকলে ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আরেকটা আপডেটেড ভিডিও নিয়ে আসছি। আর যারা ছোটরা দেখছো এই ভিডিওটা, তাদেরকে বলবো একদম দুঃখ করো না, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। NH10 খুব ইম্পর্টেন্ট রাস্তা, হয়তো দেখো খুব তাড়াতাড়ি চালুও হয়ে যাবে। এখনই ভেঙে পড়ো না, এখনই ব্যাগ গোছানোর প্ল্যানটা মাথায় রাখো। হবে, বেড়াতে যাওয়া নিশ্চয়ই হবে। বাড়িতে যারা দিদিরা বোনেরা দেখছেন তাদেরকে বলছি, এখনই মুড অফ করার দরকার নেই। মুড অফ করে হাজবেন্ডকে এটা বলারও দরকার নেই যে দূর বেড়াতে বোধহয় যাওয়া হবে না, চলো আরো দুটো শাড়ি কিনি। মাঝখানে দেখলেন যে দাদার থেকে আরো দুটো শাড়িও কেনা হয়ে গেল, আবার বেড়াতে যাওয়াটাও হয়ে গেল, বেচারা দাদা ফেসে যাবে। আর আমার দাদা আর ভাইদেরকে বলছি যে একটু ভালো মন্দ খাবার দাবার আনুন, বাড়ির লোককে শান্ত রাখুন। আর ভুলেও কিন্তু এখন মার্কেটিংয়ে নিয়ে যাবেন না। তারপরে দেখলেন মার্কেটিংও খরচা হয়ে গেল, আবার বেড়াতে গিয়েও খরচা হয়ে গেল, আর বেড়াতে গিয়েও মার্কেটিং করতে হবে। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি আপডেট করতে থাকবো, সকলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।